TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমেরিকার ভিসা প্রসেসিং করতে চান তারা কিভাবে সেটি করবেন এবং ওমরা ভিসা সহ অন্যান্য ভিসার আপডেটগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত অতিথির সাথে। আছেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইন কেয়ার প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ শামসুদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ জুয়েল ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যারা দেখছেন, আমরা বিরতির পর কথা বলবো মিশিগান সহ পুরো দেশেই বাড়ি কেনার ক্ষেত্রে নতুন একটি নিয়ম কার্যকর হতে যাচ্ছে আগামী 17ই আগস্ট, অর্থাৎ আর মাত্র 2 দিন থেকে নতুন একটি নিয়ম কার্যকর হতে যাচ্ছে। সেটির আপডেট আপনাদের জানাবো হোম প্রাইড রিয়েলটি রিয়েলটর মাহফুজ রহমানের কাছ থেকে। এবং একই সঙ্গে দর্শক আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে টেলিফোন করে এই আলোচনার বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে আমাদের বিশেষজ্ঞ অতিথিরা চেষ্টা করবেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার। এবং একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেইখানে গিয়েও আমাদের TVN24 এর যে ফেসবুক পেজ সেখানে আপনারা সরাসরি অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন এবং একই সাথে আপনাদের কোনো পরামর্শ কিংবা প্রশ্ন থাকলে সেটিও কমেন্টসে লিখতে পারবেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর খুঁজে দেওয়ার। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, রাত 8টায় অর্থাৎ সন্ধ্যা 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমরা কথা বলবো আমেরিকা ও বাংলাদেশের রাজনীতির সমসাময়িক বিষয়গুলো নিয়ে। সেইখানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর খালেকুজ্জামান এবং একই সাথে টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। এই অনুষ্ঠানটিতেও আগাম আমন্ত্রণ জানিয়ে আমরা দি ভিউজ অনুষ্ঠান শুরু করছি। শামসুদ্দিন ভাই, আপনাকে যে প্রশ্নটি শুরুতেই করতে চাই সেটি হলো, আমরা এর মধ্যে দেখেছি বাংলাদেশে আমেরিকান যে কনসুলার সেবা সেটি অনির্দিষ্টকালের জন্য এই সেবাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আমেরিকা আসতে চান তাদের উপর এই সেবাটা বন্ধ হওয়ার কার্যক্রমটা কতটা প্রভাব ফেলবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সম্ভবত এটা ক্ষণস্থায়ী, তারা সার্ভিসটা ক্ষণস্থায়ী হিসেবে বন্ধ রেখেছে। আমি মনে করি অল্প কিছুদিন এটা ওপেন করে দিবে। তারপরে এটা বন্ধ হওয়ার কারণে যাদের ইন্টারভিউ ডেট ছিল এবং কিছু তাদের একটা বিলম্ব হবে, তাদের জেট ল্যাগ পড়ে যাবে, এটা বিলম্ব হবে। তা অচিরেই খুব এটা তারা সার্ভিসটা আবার রিস্টার্ট করবে, রিওপেন করবে। অর্থাৎ এখনই যারা আবেদন করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের অনেককেই দেখা যাচ্ছে মে জুন মাসের দিকে তারা হয়তো তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছেন। এখন যদি 7 দিন 10 দিন কিংবা এটা যদি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ মাসখানেক যদি অপেক্ষা করতে হয়, তাহলে এর মধ্যে যারা ডেট পেয়েছেন তাদেরকে যেমন পিছিয়ে যেতে হবে, একই সঙ্গে নতুন করে যারা আবেদন করছেন তাদের তো আরো একটু, অর্থাৎ মাস 2-3 একটা যাদের ইন্টারভিউ ডেটটা ছিল এই সময়ের ভিতরে তাদের ইন্টারভিউ ডেটটাকে রিশিডিউল করতে হবে আবার। ওকে, রিশিডিউল করতে গেলে যখন অ্যাভেলেবল ডেট পাবে বা এম্বাসির কাছে মেইল করে ইমেল করে যোগাযোগ করে যদি তারা কোনো গ্যাপ ডেটে পায় তাদেরকে সেভাবে তারা ম্যানেজ করে দিতে পারে। তো আমি মনে করবো তারা এম্বাসির সাথে ডাইরেক্টলি বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কলে হয়তো সম্ভবত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা যখন সেবা আমাদের পুনরায় চালু হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা পুনরায় আবার ইন্টারভিউ ডেটে পেতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে অনেকে একটা জিনিস জানতে চায়, তারা কি রিস্কেডিউল করার জন্য সেই আবার জুনের পরে তাদের অ্যাপয়েন্টমেন্টটা পাবে, নাকি তারা যদি বলে যে আমাদের আসলে ডেটটা ছিল এই তারিখে, আমরা তোমাদের কনসুলার সেবা বন্ধ থাকার কারণে অ্যাপয়েন্টমেন্টে যেতে পাইনি, তাই তোমরা আমাদেরকে নতুন করে ডেট দাও, সেক্ষেত্রে বসন করার একটা বিষয় থাকে। হ্যাঁ, জি জি, ইমেলে ইউএস অ্যাম্বাসি ঢাকা অ্যাম্বাসির সাথে যদি কমিউনিকেশন করে, তারা যদি কোনো অ্যাভেলেবেল ডেট থাকে তা আপনারা আর্লি ডেট পেতে পারেন। আমি অ্যাডভাইস করবো আপনারা ইমেলে আপনার যে বিষয় ক্যাটাগরি ছিল, কেউ যদি F1 থাকে, কেউ যদি B1 B2 থাকে বা EB3 থাকে, আদার যে বিষয় ক্যাটাগরি যে আছে বা ফ্যামিলি পিটিশন থাকে, স্পাউসের জন্য অ্যাপ্লাই থাকে, তারা তাদের যে এই ডেটগুলোর ভিতরে যাদের ইন্টারভিউ ডেট ছিল তারা আপনারা ইউএস অ্যাম্বাসির সাথে ওভার দ্য ফোন অথবা রিওপেন করার পরে ইমেলে কমিউনিকেশন করতে পারেন। ইমেলে কমিউনিকেশন করলে বা ফোনে কমিউনিকেশন করলে তারা আপনার পুনরায় আবার ইন্টারভিউ ডেট পেতে পারেন। তাদের জন্য লম্বা ডেট অপেক্ষা করতে হবে না। জি, আমাদের আমেরিকাতে বসে যেসব দর্শকরা অনুষ্ঠানটি দেখছেন তাদের অনেকের আত্মীয় স্বজন, বাবা মা, পরিবারের সদস্যরা অনেকে হয়তো B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করেন, কেউ F1 ভিসার জন্য অ্যাপ্লাই করেন। এই যে অ্যাপ্লাই প্রসেস, এই প্রসেসটা সম্পর্কে আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন, কিংবা এই পুরো প্রসেসটা জানতে চাই যে কিভাবে তিনি এক একটি স্টেপ পারগুলো করবেন। ধন্যবাদ আপনাকে।
প্রথমত F1 যে স্টুডেন্ট ভিসা, যেটা ইউএসের যতগুলো ইউনিভার্সিটিতে আসে, একটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, একটা গ্রাজুয়েট প্রোগ্রাম। প্রথমত আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আসলে তার আইএলস স্কোর লাগবে, একাডেমিক তার ব্যাকগ্রাউন্ডের অল ট্রান্সক্রিপ্ট লাগবে, পাসপোর্ট লাগবে, আইএলস স্কোর লাগবে, ও আদার্স অ্যাক্টিভিটিস থাকে তা সেটা লাগবে, তা ফিনান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। সেক্ষেত্রে তাকে প্রথমত যে স্টেপটাকে পার করতে হবে, আইএলস অথবা ডুয়োলিঙ্গো কোর্স করে তাকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড স্কোর তাকে কমপ্লিট করতে হবে। তারপর তাকে এই সমস্ত ডকুমেন্টগুলোকে I-20 জন্য সাবমিট করতে হবে। I-20 সাবমিট করার পরে তাকে এম্বাসিতে যে আমাদের যে এম্বাসির পোর্টালে গিয়ে তার ইন্টারভিউ ডেটের জন্য তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেমিস্টার শুরুর আগে, এবং বাই দিস টাইমে তাকে ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির সেমিস্টার ফি, আদার ফিগুলো পে করতে হবে। তো আমি যারা বলবো, যারা আইএলস, যারা F1 ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আসতে চান, তারা সম্ভবত ফার্স্টলি হলো মিনিমাম ইন্টার কমপ্লিট করার পরে আইএলসটার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড স্কোর 6+ অ্যাবভ আপনি কমপ্লিট করার চেষ্টা করেন। যদি 6+ অ্যাবভ স্ট্যান্ডার্ড ক্যাটাগরি থাকে, আপনার অল একাডেমিক সার্টিফিকেশন নাইসলি ভালো থাকে, আপনি ইনশাল্লাহ আপনি I-20 পেয়ে আপনি এম্বাসি ফেস করে আপনি ভিসা ইজিলি পেয়ে যাবেন। কেউ যদি আমার এই F1 ভিসা ক্যাটাগরিতে আমাদের সহযোগিতা করতে চান, আমাদের ঢাকা অফিস এবং নিউ ইয়র্ক অফিসে আমাদের সাথে একই সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সহযোগিতা করে থাকবো ইনশাআল্লাহ। অন্য ক্ষেত্রে B1 B2 ভিসার ক্ষেত্রে কি হবে? B1 B2 ক্ষেত্রে প্রথমত তার পাসপোর্ট মিনিমাম 1 ইয়ার ভ্যালিডিটি, তারপরে তার লাস্ট 5 ইয়ার্স ট্রাভেল হিস্টোরি, নাম্বার 2 হলো জব সার্টিফিকেট, নাম্বার 3 সোশ্যাল অ্যাক্টিভিটিস, কারো যদি ইনস্টাগ্রাম, ফেসবুক, আদার অ্যাক্টিভিটিস থাকে এগুলা লিঙ্কগুলো লাগবে, তার একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, এবং যে B1 B2তে যে তার কোনো দেশে ট্রাভেল করতে হবে এরকম কিছু না, তার মিনিমাম যে কেউ B1 B2 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে। অনেকে বলে থাকেন, কিংবা একটা প্রচলিত ধারণা হলো, যারা B1 B2 অর্থাৎ যারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তাদের এর আগে বেশ কয়েকটা দেশে ঘোরার একটা হিস্ট্রি থাকতে হবে। এই জন্য অনেকে কি করেন, বিভিন্ন দেশে ঘুরে আসেন আমেরিকান ভিসা অ্যাপ্লাই করার আগে। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনার কাছে কি মনে হয় যে এই হিস্ট্রিগুলো কি আদৌ কোনো কাজে লাগে, নাকি এটা আসলে খুব একটা দরকার নেই? এটা দিস ইজ নট এ ম্যান্ডেটরি। আমি প্রথম বলবো এটা কোনো ম্যান্ডেটরি না। আপনি যদি আপনার ইউআরএ ক্যাপাবল, একটা স্ট্রং আপনার পজিশন বাংলাদেশে থাকে, ভালো একটা জব স্ট্যান্ডার্ড এবং ভালো একটা পজিশন বাংলাদেশে থাকে, আপনাকে ম্যান্ডেটরি না আপনাকে কোথাও ট্রাভেল করতে হবে। আপনি যে কোনো সময় B1 B2 বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো হলো যে আপনারা বাংলাদেশের ভালো পজিশন আছেন এবং একটা আপনার ভালো ক্যাডার সার্ভিস জব হইতে পারে, নন ক্যাডার হইতে পারে, কেউ ফার্স্ট ক্লাস সার্ভিস হোল্ডার হইতে পারে, কেউ সায়েন্টিস্ট, ডক্টর, সে এখানে এসে ঘুরে চলে যাবে, সে এখানে থাকবে না। তা যারা B1 B2 ইউএস এম্বাসি দেখতে চায় যে ক্যান্ডিডেটটা সে ঘুরে এখানে এসে থাকবে নাকি চলে যাবে, সে যদি বাংলাদেশের পার্মানেন্ট বিসিএস ক্যাডার অফিসার জব থাকে, একটা ফার্স্ট ক্লাস গেজেটেড জব থাকে, একটা ব্যাংকের ম্যানেজার হয়, সে কখনো এখানে থেকে যাবে না। তার জন্য কখনো B1 B2তে কোথাও আদার কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে এটা ম্যান্ডেটরি না। যাদের একটা ভালো পজিশন আছে, ভালো স্যালারি আছে, তারা অবশ্যই যে কোনো সময় B1 B2তে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি চাকরির কথা বলছিলেন, যাদের বিজনেস আছে অর্থাৎ ভালো বিজনেস আছে, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে কতটা, কোন ধরনের ডকুমেন্টস গুলো দিতে হবে? অবশ্যই যারা ভালো বিজনেস করে অবশ্যই তার কাছে ট্যাক্স আইডি আছে, ট্যাক্স সার্টিফিকেট প্রত্যয়ন আছে, তার এভরি ইয়ার সে বিজনেসে ট্যাক্স সাবমিট করতেছে। সে যদি এভরি ইয়ার ট্যাক্স সাবমিট করে থাকে, তার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ট্যাক্স দিয়ে থাকে, তাহলে আমি মনে করি তার ট্রাভেল হিস্টোরির প্রয়োজন নেই। সে অবশ্যই সে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আছে, ব্যাংকের ভালো স্টেটমেন্ট আছে, সে এগুলো যদি সুন্দরভাবে সে সাবমিট করতে পারে ইউএস এম্বাসির কাছে, সে উপস্থাপন করতে পারে, ভালোভাবে এম্বাসিটা ফেস করে, ইন্টারভিউটা ফেস করে সে বুঝাইতে পারে আমাকে এই বাংলাদেশে একটা ভালো বিজনেস আছে, আমি তোমার দেশে বিজনেসের অ্যাক্টিভিটিস দেখতে যাব, আমি বিজনেস ওইখানে কি আমার বিজনেস অপরচুনিটি আছে, আমার সেম বিজনেসটা আমি ওইখানে বিজনেস এক্সপ্যান্ড করতে যাব, আমার ওইখানে বিজনেস অপরচুনিটিগুলো ভিজিট করার জন্য আমি যাব। আই থিঙ্ক সো হি উইল গেট এ ভিসা ইজিলি। আমরা বলছিলাম যে ভালো একটা স্টেটমেন্ট যদি তিনি দেখাতে পারেন, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন, এই ভালোটা আসলে নির্ভর করে কিসের উপর? তিনি কত অঙ্ক হলে মনে হয় যে এটা আসলে একটা ভালো স্টেটমেন্ট?
এটা তার এই ট্রানজ্যাকশন ডিপেন্ড করে মিনিমাম 6 মান্থ অ্যান্ড 1 ইয়ার একটা তারা ট্রানজ্যাকশন দেখতে চায়। অনেক সময় দেখতে চায়, অনেক সময় তারা নাও দেখতে চায়। অনেক সময় আপনি কতটুকু ইন্টারভিউটা ইজিলি ফেস করতে পারতেছেন, যে আপনাকে ইন্টারভিউ নিচ্ছে তাকে কতটুকু আপনি আপনার এই ডকুমেন্টগুলোকে আপনি প্রেজেন্টেশন করতে পারতেছেন। আপনি ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 30 লাখ থেকে অ্যাবভ হইলে দিস ইজ দ্য বেস্ট ফর দ্য ক্যান্ডিডেট। ওকে, একই ক্ষেত্রে F1 এর ক্ষেত্রে আমরা জানি যে আপনি বলছিলেন যে ইন্টার পরীক্ষা দিয়ে অনেকে আসতে পারেন, অনেকে মাস্টার্সের জন্য কিংবা পিএইচডি করার জন্য আসতে পারেন। তাদের ক্ষেত্রে যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয়, সেই ব্যাংক স্টেটমেন্টটা কি তাদের, যেমন যারা V1 V2 তাদেরকে নিজেদের ব্যাংক স্টেটমেন্টই দেখাতে হয়, কিন্তু যারা স্টুডেন্ট তারা কাদের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর সুযোগ পাবে? ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য। এটা স্টুডেন্টের প্যারেন্টস অথবা স্টুডেন্ট রিলেটিভ। স্টুডেন্টের যদি প্যারেন্টস থাকে বা স্টুডেন্ট যদি নিজেও করতে পারে বা স্টুডেন্ট ফাদার্স বা তার রিলেটিভ যে কয়েকজনের ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ইজ এনাফ। এই যিনি স্পন্সর হচ্ছেন, অর্থাৎ আমরা এটা কি স্পন্সর বলি, বাংলাদেশের বাইরে অর্থাৎ আমেরিকাতে আপনি হয়তো আছেন, আপনি হয়তো আপনার ছোট ভাই কিংবা আপনার ভাতিজা ভাতিজি ভাগ্নে এদের জন্য আপনি স্পন্সর করতে চান, সেটা কি সম্ভব, নাকি যিনি স্পন্সর করবেন তাকে বাংলাদেশেই থাকতে হবে? এটা স্টুডেন্টদের জন্য বাংলাদেশি হইলে বেস্ট। সে দেখতে চাচ্ছে যে ইউএসএ থাকলেও সেটা আপনাকে সাপোর্ট করতে পারেন, তবে বাংলাদেশের থেকে যদি সাপোর্ট করেন সেটা আপনার সবচেয়ে বেস্ট হবে। যে ফাদার্স সে যদি ক্যান্ডিডেট ফাদার্স যদি সাবমিট করে, ফাদারের ব্যাংক সলভেন্সিটা থাকে, ব্যাংক সার্টিফিকেট থাকে, এটা ভালো স্টেটমেন্ট থাকে, তাহলে সেটা ক্যান্ডিডেট ভিসা পেতে আপনাকে 99% বেস্ট হবে, বেস্ট যদি তার বাবা কিংবা মা হয়। আর যদি মামা ফুফা চাচা এরা হয়, একটু উইক মনে করে, আচ্ছা মনে করে যে এই ক্যান্ডিডেট অর্থাৎ যিনি যাচ্ছেন আমেরিকাতে, তারা তো একটা জিনিস এনশিওর করতে চায় ব্লাড রিলেটিভ হলে সবচেয়ে হলো ক্যান্ডিডেট জন্য ভিসা পাওয়াটা সবচেয়ে ইজি হবে। অর্থাৎ তারা এনশিওর করার চেষ্টা করেন যে এই পড়াশোনা শেষে তিনি আবার ফেরত যাবেন। তার বাবা কিংবা মা যদি ওই লেভেলের ক্যাপাসিটি থাকে, ইনকাম থাকে, তখন তারা নিশ্চিত থাকে যে সে হয়তো ইনকামের জন্য থেকে যাবে না আমেরিকাতে। জি, প্রথমত তারা দেখে যে তার ফিনান্সিয়াল যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আছে, একটা সেমিস্টার ফি, 2টা সেমিস্টার ফি, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার ফি, 2টা সেমিস্টার সে ক্যাপাবল কি না, 2টা সেমিস্টার ফি পে করার মতো তাকে স্টুডেন্ট বা স্টুডেন্ট ফ্যামিলি কতটুকু ফিনান্সিয়াল সলভেন্ট আছে, এই জিনিসটার উপরে ডিপেন্ড করে তার ভিসা পাওয়াটা। আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখেছি যারা আমেরিকা আসতে চায়, অর্থাৎ ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা, এটার ভিসার অ্যাপ্রুভাল হারটা অনেক বেড়েছে। অর্থাৎ 10 বছর আগের কথা বললে তো তার কয়েক গুণ বেশি বেড়েছে, সাম্প্রতিক সময় অনেকটুকু বেড়েছে। আপনার কাছে কি ধরনের তথ্য আছে যারা আপনাদের মাধ্যমে অ্যাপ্লাই করছে, তাদের সাকসেস রেটটা কেমন ভিসা পাওয়া? আমি বলবো আমাদের সাকসেস রেট 100%। আমরা ভিসা পাওয়ার হারটা আপনার প্রশ্ন ভিসা পাওয়া, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের ছেলেগুলো এখন ট্যালেন্ট, তারা আইএলটিএস এর স্কোর কেউ 6 অ্যাবভ, 6.5, অলমোস্ট 7ও পেয়ে যাচ্ছে। দেয়ার আর টু মাচ ট্যালেন্ট, এবং তারা দেখতেছে যে এই স্টুডেন্টের ট্যালেন্ট, ওইখানে গিয়ে সে লেখাপড়া করবে, তার ব্রিলিয়ান্ট রেজাল্ট, এবং তার বাবা মা ইজ দ্য অনেকেই বা আমাদের দেশে যারা আছে তারা শিক্ষিত পরিবার, যা সচেতন বাবা মা, তারা চায় তাদের ছেলেটা এখন বাইরে লেখাপড়া করুক। তার ছেলেটাকে বাইরের দেশের যে পরিবেশ পরিস্থিতি, যে ইউনিভার্সিটিগুলোর পরিস্থিতির কারণে আমাদের যে সচেতন বাবা মারা চাচ্ছে তার ছেলেটাকে একটা বাইরের সেফ প্লেসে, সেফ ইউনিভার্সিটিতে তার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট বা পিএইচডিটা কমপ্লিট করার জন্য। এটাই হলো মোস্ট আমাদের বাবা মার একটা এখন লক্ষ্য এবং গোল। অনেকে আছেন যারা B1 B2 অর্থাৎ টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু তারা প্রথমবার কোনো কারণে যদি রিফিউজ হন, তখন তারা মনে করেন যে দ্বিতীয়বার করলে সম্ভবত তিনি আর পাবেন না, কারণ তার একটা রিফিউজাল রেকর্ড অলরেডি সেখানে আছে। আপনাদের অভিজ্ঞতা কি বলে? তিনি কিছুদিনের মধ্যেই কি আরেকবার আবেদন করবেন, নাকি তিনি চিন্তা করবেন কেন তিনি রিফিউজ হয়েছেন, সেই অবস্টেকলগুলো সেগুলোকে সলভ করে তারপর তার আবেদন করা উচিত? জি, অবশ্যই প্রথমত তার যেই কারণে বিষয়টা রিফিউজ হয়েছে ওই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে তাকে ওভারকাম করে সলভ করে উইদিন 2 ইয়ার্স পরে আমি দাঁড়ানোর জন্য অ্যাডভাইস করব। উইদিন 2 ইয়ার্সের ভিতরে যদি দাঁড়ানো চায় তখন তারা আবার বুঝতে পারে
হি ইজ ইগার টু স্টে ইন ইউনাইটেড স্টেট। সেই ইউনাইটেড স্টেটে গিয়ে ওখানে থেকে যাবে আর চলে আসবে না। আমরা B1 B2 ক্যাটাগরিটা হলো যে তাদের অ্যাম্বাসাডর যে ভিসা অফিসার দেখতে চায় যে তারা সে ইউএসএ গিয়ে সে ওইখানে স্টে করবে নাকি ব্যাক করবে। আপনি অ্যাম্বাসাডারকে এই যারা ভিসা অফিসারকে বুঝাতে পারেন যে আমি ইউএসএ ভিজিট করতে যাব, আমি ভিজিট করে চলে আসব, এটা হলো তাদের মূল গোল থাকে। যখনই আপনি 1 বছরের ভিতরে আবার অ্যাপ্লাই করে আবার দাঁড়াতে যাবে, তখন তারা ভিসা অফিসার মনে করতেছে সে গিয়ে থেকে যাবে, তখন আবারও রিজেক্ট হবে। আপনাকে আপনার যে কারণে বিষয়টা রিজেক্ট হচ্ছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে এগুলো ওভারকাম করে আফটার 2 ইয়ার্স পরে আপনি আবার পুনরায় আপনি এম্বাসি ফেস করেন, এটা আপনার জন্য সবচেয়ে মঙ্গল হবে। আমরা যেহেতু বলছিলাম আমেরিকা অবস্থানরত বাংলাদেশি যারা আছেন তাদের আত্মীয় স্বজনরা যারা আসতে চান, পরিবারের সদস্যরা যারা আসতে চান, তাদেরকে কিভাবে একটা সহজ উপায়ে তারা টুরিস্ট ভিসাটা পেতে পারেন কিংবা F1 স্টুডেন্ট হিসেবে তারা আসতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে এইখান থেকে যদি আমেরিকা থেকে তিনি যদি তার ভাই কিংবা বাবা কিংবা একটু দূর সম্পর্কে আত্মীয়ের জন্য কোনো একটা ইনভাইটেশন লেটার পাঠান, তাহলে কি সেটা ভিসা অফিসারকে কোনোভাবে প্রভাবিত করে? হ্যাঁ জি, মনে করে যদি এখানে কোনো তার রিলেটিভ থাকে, তবে একটা কথা হলো যদি ওই রিলেটিভ যদি তার জন্য আবার ফ্যামিলি পিটিশন দিয়ে থাকে, যেন যখন ইউএস সিটিজেন তার বাবা মার জন্য অ্যাপ্লিকেশন করা বা তার ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করা, তার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করা, তাদের জন্য যদি আপনি আবার B1 B2 অ্যাপ্লাই করেন, সেটা তারা ইমিগ্রেন্ট ভিসা অফিসার ভিসা দিতে চায় না। তারা বলতেছে তোমার জন্য তো অ্যাপ্লাই করা, তোমার জন্য অ্যাপ্লাই করে তুমি তো টুডে টুমোরো তুমি এম্বাসি ফেস করতে ইউএসএ যাবে, তোমার এখন B1 B2 কী প্রয়োজন, এটা তারা মোস্টলি তারা কেসটা ডিনাই করে। তবে যারা যদি এই ফ্যামিলি পিটিশনের বাইরে কেউ যদি ইনভাইটেশন লেটার দিতে চায়, সে তার কোনো ইউএস সিটিজেন, সেটা দিলে তার জন্য এটা সহায়ক হবে বলে আমি মনে করি। ইনভাইটেশন লেটারটা থাকলে এটা তার ভিসা পেতে সহায়ক হবে বলে আমি মনে করি। বুঝতে পেরেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে পেয়েছি। আমরা একটু ওমরা ভিসার বিষয়ে যেতে চাই। যারা ওমরা করতে যান, তারা আমেরিকা থেকে যাবেন ওমরা করতে, তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে? আমাদের সৌদি আরবে বর্তমানে 3টে ভিসা ক্যাটাগরি চলতেছে। ফার্স্ট হলো ওমরা ভিসা, 1 ইয়ার মাল্টিপল ভিসা, 10 ইয়ার্স মাল্টিপল ভিসা। আমি বলবো যা ওমরা ভিসাটা শুধু তাদের জন্যই প্রযোজ্য যাদের বাংলাদেশি পাসপোর্ট এবং গ্রিন কার্ড আছে। আর ইউএস সিটিজেনদের জন্য 2টা ভিসা প্রযোজ্য, আপনি 1 ইয়ার্স মাল্টিপল ভিসা, 10 ইয়ার্স মাল্টিপল ভিসা। যারা ইউএস সিটিজেন তারা 10 ইয়ার মাল্টিপল ভিসাটা নিয়ে রাখতে পারেন। বছরে যে কোনো সময় আপনি ওমরা করতে পারতেছেন। হজের সময় আপনি রিয়াদ দিয়ে সৌদি আরবে ঢুকতে পারতেছেন, দাম্মাম দিয়ে সৌদি আরবে ঢুকতে পারতেছেন 10 ইয়ার্স ভিসাটা থাকলে। আপনি 10 ইয়ার্স ভিসাটা আপনি নিয়ে নিতে পারেন, 1 ইয়ার্স মাল্টিপল ভিসা আপনি নিয়ে রাখতে পারেন। এটা আপনার ইউএস সিটিজেনের জন্য এটা স্বল্প খরচে আপনি 10 ইয়ার্স ভিসাটা পেয়ে যাচ্ছেন। ওকে, গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনক আপনারা পরিচালনা করেন, কিন্তু যে বিষয়টি এখানে জানতে চাই সেটা হলো যে অনেকেই পরিকল্পনা করছেন সামনে ডিসেম্বরের ভ্যাকেশন কিংবা ফেব্রুয়ারিতে একটা ভ্যাকেশন আছে, সে সময় তিনি হয়তো বাংলাদেশে যাবেন আসবেন, এই সময়টার জন্য বিমানের টিকিট, অর্থাৎ তখন বিমানের টিকিট কাটা আর এখন থেকে পরিকল্পনা করে যদি বিমানের টিকিট কেউ অ্যাডভান্স কেটে রাখেন, তাহলে পার্থক্যটা কি হবে? খুব সুন্দর একটি প্রশ্ন করছেন, এটা সময় উপযোগী, দর্শকদের জন্য এটা খুবই উপকার হবে। অনেকে এই সামার ভ্যাকেশানে যেতে পারেন না দেশের পরিস্থিতি বা যে কোনো কারণে। যারা ডিসেম্বরের ভ্যাকেশান বা আগামী ফেব্রুয়ারি একটা শর্ট ভ্যাকেশান বা আগামী সামারে একটা ভ্যাকেশান আছে, সামার ভ্যাকেশানের টিকিট আগামী জুন ঈদুল আজহা একটু এগিয়ে নিয়ে আসতেছে, তো এখনই যদি আপনি টিকিটটা কাটেন আপনি স্বল্প মূল্যে, এখন 1 ওয়ে টিকিট অক্টোবর নভেম্বর ডিসেম্বর 1 ওয়ে টিকিট অনলি 500-400 সামথিং, 2 ওয়ে টিকিট 900+। আপনি ডিসেম্বরে যারা ভ্যাকেশানে যাবেন তারা আমি অ্যাডভাইস করব ডিসেম্বরের টিকিটগুলো আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে www.globaltravelbd.com অথবা আমাদের অফিসে ফোন করে আপনি টিকিট এখনই সংগ্রহ করতে পারেন। আপনি মিনিমাম $500 থেকে $600, $1,000 আপনি এখন টিকিট কাটলে সেভ করতে পারেন এবং আপনি আপনার পছন্দের মতো ফ্লাইটটা আপনি বুক করতে পারতেছেন, পছন্দের সিটটা আর্লি পারচেস করতে পারতেছেন, আপনি রিজনেবল একটা প্রাইসে এখনই সিটটা বুক করতে পারবেন। আগামী ফেব্রুয়ারি ভ্যাকেশানে অনেকেই উমরা যেতে চায়, অনেকেই ফ্যামিলি নিয়ে এই 2 উইকস স্কুল একটা ভ্যাকেশান থাকে, এই 2 উইকস স্কুল ভ্যাকেশানে অনেকেই উমরা যেতে চায়। আমি অ্যাডভাইস করব আপনার 2 উইকস ভ্যাকেশানে নিয়ে সৌদি আরবে আল্লাহর গড় মক্কা শরীফ এবং মদিনা পবিত্র স্থান ভ্রমণ করে আসুন এবং স্বল্প খরচে আমাদের নিজস্ব মুআল্লিম,
হোটেল, ট্রান্সপোর্টেশন এভরিথিং আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। ফেব্রুয়ারি মিড ভ্যাকেশনও আপনি এখন টিকিট কেটে রাখলে অনেক স্বল্পমূল্যে 8 থেকে 900 টাকার ভিতরে আপনি কাটতে পারতেছেন, এবং ডিসেম্বরের টিকিটগুলো এখন সংগ্রহ করতে পারতেছেন। আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি কাটতে পারতেছেন। আমাদের সেম সময়ে ঢাকা অফিস এবং নিউ ইয়র্ক অফিস থেকে আপনি ফোন কল করেও আপনি প্রাইস আপনি ভেরিফাই করে আপনি আপনার পছন্দের ফ্লাইটটি বুক করতে পারবেন। কিন্তু অনেক আগে যারা টিকিট কাটেন তাদের একটা সমস্যা হয় যে শেষ পর্যন্ত যে একজ্যাক্ট ডেটটা মেলানো, অর্থাৎ শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল এত আগে পরিকল্পনা করে শেষ মুহূর্তে হয়তো তাকে টিকিটটা চেঞ্জ করতে হচ্ছে কিংবা ক্যান্সেল করতে হচ্ছে। এখন তো তিনি আসলে আর্থিক লাভের জন্যই এত আগে কেটে রাখবেন, প্রায় অর্ধেক দাম আপনি বলছিলেন। তখন যদি তিনি গিয়ে আবার সেটা চেঞ্জ করতে চান কিংবা রিস্কেজুয়াল করতে চান, তখন কি ধরনের এই সুযোগটা আছে কিনা? এইটা একটু গ্রাহকের জন্য, প্যাসেঞ্জারের জন্য একটু ডিফিকাল্টিস ফেস করতে হবে। তখন আপনি চেঞ্জ করতে গেলে এখানে এয়ারলাইন্সের পলিসি অনুসারে চেঞ্জ ফি আপনাকে পে করতে হবে, প্লাস আপনাকে এখন যেই ভাড়াটা পে করেছেন তখনকার বাজার মূল্যে যে প্রাইসটা থাকবে তাকে বলা হয় ফেয়ার ডিফারেন্স। আচ্ছা, এই ফেয়ার ডিফারেন্স, চেঞ্জ ফি প্লাস ফেয়ার ডিফারেন্স আপনাকে পে করে তখন টিকিটটা রিইস্যু করতে হবে। আচ্ছা, তার মানে তখন ওনার যে একটা পার্সেন্টেজ কেটে রাখা হবে সেটা তখনকার রেটের পার্সেন্টেজটা কেটে রাখা হবে। এটা রিফান্ড পেনাল্টির ক্ষেত্রে আপনি রিফান্ডের কথা বলতেছেন, এটা যদি রিফান্ড পেনাল্টির ক্ষেত্রে আপনি কোনো টিকিটে আপনাকে রিফান্ড পেনাল্টি $300, কোনো টিকিট $200, রিফান্ড পেনাল্টি কেটে রেখে উনি বাকি টাকাটা ফেরত পাবেন। হ্যাঁ, আর চেঞ্জ করতে গেলে ওনাকে চেঞ্জ ফি প্লাস ফেয়ার ডিফারেন্স, এই দুইটা জিনিস তখনকার সময়ের যে ভাড়াটা, ওই রানিং ভাড়াটা ওনাকে অ্যাডজাস্ট করে পূর্ববর্তী ভাড়া এবং রানিং ভাড়া, কারেন্ট ভাড়া, এটাকে ক্যালকুলেট করে যেটা অতিরিক্ত ফেয়ার আসবে সেই ফেয়ারটা প্লাস এবং ওনার যেটা টিকিট চেঞ্জ করার জন্য চেঞ্জ ফি, এই ফি দিয়ে উনি তখন ওনার টিকিটটা রিইস্যু করে উনি আবার ট্রাভেল করতে পারবেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ শামসুদ্দিন ভাই, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শকদের জন্য যদি আর কোনো সেবা সম্পর্কে জানাতে চান সেটি জানিয়ে আমরা আপনার সাথে আলোচনা শেষ করব। আর ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ TVN24 সকল দর্শককে। আমি একটা অনুরোধ করব, আমি আপনাদের সেবা দিতে চাই। আপনাদের সেবার জন্য 24/7 আমাদের হটলাইন নম্বরে আপনারা কল করতে পারেন 718-406-9745। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কল করতে পারেন 718-200-2655। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.globaltravelbd.com। আমাদের ঢাকা অফিসে সেম সময় আমাদের যোগাযোগ করতে পারেন 01-810-140-650। ধন্যবাদ সকল দর্শকে, দেশ বিদেশের সকল দর্শকে আমার গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা দেখছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতি থেকে ফিরে আমরা কথা বলবো মিশিগান সহ সারা দেশে বাড়ি কেনার ক্ষেত্রে নতুন কি নিয়মটি আসছে। অপেক্ষা থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন হোম প্রাইড রিয়েলটর মাহফুজ রহমান। তিনি মিশিগান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহফুজ ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে? জুয়েল ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা বলবো দর্শক মিশিগান সহ পুরো দেশেই বাড়ি কেনার ক্ষেত্রে একটা নতুন নিয়ম আসছে যেটি কার্যকর হতে যাচ্ছে 17 অগাস্ট থেকে, এবং এই নিয়ম কার্যকর হওয়ার আসলে ফলাফল কি হবে, এটির প্রভাব কি পড়বে, সেসব বিষয়গুলো আমরা জানবো আমাদের হোম প্রাইড রিয়েলটর মাহফুজ রহমানের কাছে। এবং একই সঙ্গে দর্শক, আপনারা যারা দেখছেন তারাও কিন্তু টেলিভিশনের স্ক্রিনে দেখানো যে নাম্বার সেখানে টেলিফোন করে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি জানতে পারবেন। ফেসবুক পেজ TVN24 নিউজ নেটওয়ার্কের যে ফেসবুক পেজ, সেখানেও কিন্তু আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি দেখার সুযোগ পাচ্ছেন। আমরা মাহফুজ রহমান আপনার সাথে সরাসরি যে প্রশ্নটা শুরু করতে চাই সেটি হলো NAR একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। দর্শকরা আমাদের বিষয় শোনার পর থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছে কি সেই নতুন নিয়ম এবং এটি আসলে কি ধরনের প্রভাব ফেলবে সেটি জানতে আপনার কাছে জানতে চাই। আপনাকে জুয়েল ভাই, অলসো আমি ধন্যবাদ দিচ্ছি TVN24 এর সকল দর্শকদেরকে, আপনারা যে যেখান থেকে দেখছেন। সো নার, আপনি যখন NAR, আপনার আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরস, ওকে, নারে যে আপনার নতুন যে রুলসটা করছে, রুলসটা বেসিক যে জিনিসগুলো আমি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করব। সো নারের সেটেলমেন্টটা হচ্ছে আপনার প্রথমত নারের যেই বিষয়গুলো আপনার চেঞ্জ আসছে, তো চেঞ্জ
চেঞ্জের মধ্যে প্রথম যে জিনিসটা আসছে ওইটা আমি আপনাকে বলবো যে ওদের কথা হচ্ছে যে আগে যে রুল ছিল যে আপনার রিয়েল শুরুর থেকে যে একটা সিস্টেম ছিল, প্রথা ছিল যে আপনার স্যালারি আপনার কমিশন দিবে, হ্যাঁ, বায়ার এজেন্ট কমিশন, আমি সেলার এজেন্ট কমিশন, ওকে। সো ওইটা আর থাকতেছে না। সো আমাদের যে মাল্টিপল লিস্টিং সিস্টেম যেটা MLS, আমরা যেটা আমাদের এজেন্টের যে একটা সিস্টেম আছে, হ্যাঁ, MLS এ এখন আর আপনার এজেন্টের কমিশনটা আর আপনি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ। যেমন আগে আপনার লেখা থাকতো যে আপনার সেলার এজেন্ট কমিশন 3%, বায়ার এজেন্ট কমিশন 3%। সো ওই কমিশনটা এখন আপনি দেখতে পাচ্ছেন না, এখন সম্পূর্ণ এটা উঠাই দেওয়া হয়েছে, ওকে। সো এটা হচ্ছে একটা জিনিস। তো আমরা এখন যেটা হচ্ছে আমাদেরকে আগে লেখা থাকতো, তো আমরা জানতাম যে আমরা কোন বাড়িতে আমরা কত কমিশন আমরা পাচ্ছি, বাট এখন লেখা না থাকার কারণে আমাদেরকে এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হয় আগে, এই যে তোমার স্যালারি কি, হ্যাঁ, আপনার বায়ার এজেন্ট কমিশন দিবে কি না, হ্যাঁ, যদি দেয় তাহলে কত পার্সেন্ট দেবে। সো এখানে হচ্ছে একটা নেগোসিয়েশনের একটা আপনার সিস্টেম আইসা গেছে। তো এইটা হচ্ছে প্রথমত একটা জিনিস। মেইনলি হচ্ছে নারের আপনার ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিয়েলটরের যে আপনার ইয়াটা, ওটা করার মেইন রিজনটা হচ্ছে ওদের কাছে মনে হচ্ছে যে আপনার দিস ইজ নট ফেয়ার, লাইক স্যালারি শুধু কেন কমিশন দেবে, হ্যাঁ, স্যালার এজেন্টের কমিশন আপনার স্যালার দিবে, বায়ার এজেন্ট কমিশন আপনার বায়ার দিবে। সো ওই ফান্ডামেন্টাল দেখে আসলে ওইটা আপনার চেঞ্জ করার আপনার একটা প্রবণতা দেখা গেছে, বাট আলটিমেটলি আপনার এখন পর্যন্ত আপনার স্যালারি আপনার দিচ্ছে। সো এটা গেল একটা। আপনার আরেকটা জিনিস হচ্ছে আপনার মাস্ট আপনার আগে ধরুন আমাদের একটা করতে হতো আপনার এক্সক্লুসিভ বায়ার এজেন্ট আপনার যে আপনার ডকুমেন্টসটা আছে ওইটা আমাদের বায়ারের কাছে সাইন না করাইলেই হতো। বাট এখন আপনার যেটা নতুন নিয়মে আসছে যে আপনার যে বায়ার আছে বায়ারের ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার এক্সক্লুসিভ বায়ার এজেন্ট, হ্যাঁ, আপনার যে ডকুমেন্টসটা আছে আপনার ওইটা সাইন করে নিতে হবে। দ্যাট মিনস লাইক আগে যেমন আগে একটা জিনিস হইতো আমাদের কি ধরেন আপনার অনেক এজেন্ট আছে বাঙালি, অনেক এজেন্ট আছে, একজন বায়ার দেখা যেত যে আপনার 2 জন 3 জন 4 জন আপনার এজেন্টের কাছে যাচ্ছে ঘর দেখানোর জন্য বা আপনার করার জন্য। বাট এই নিয়মের ক্ষেত্রে একটা জিনিস সুবিধা হচ্ছে কি আমাদের এজেন্ট আমাদের একটা আপনার সুবিধা হচ্ছে কি যে একজন বায়ার, হ্যাঁ, শুধু একজন আপনার এজেন্টের থ্রুতে কাজ করতে পারবে। এখন যদি আপনার কোনো বায়ার যদি ধরেন আপনার সঙ্গে আপনার টাইম নষ্ট করছে বা আপনার সঙ্গে এক্সক্লুসিভ বায়ার এজেন্সি আছে, হ্যাঁ, সাইন করছে, বাট পরে দেখা গেছে যে আপনি অন্য কোনো এজেন্টের থ্রুতে আপনার বাড়ি কিনতে বা ইধর কিছু, দেন ইউ ক্যান গো আফটার হিম অর ইউ ক্যান সু দিস সার্টেন বায়ার। সো এটা হচ্ছে আমাদের এজ এ এজেন্ট আমাদের জন্য প্রোটেকশন একটা। সো বেসিক গুলো আসলে বেসিক এই নিয়মগুলো আপনার চেঞ্জ হচ্ছে। আর যেহেতু এটা আপনার নতুন, এখনো আপনার পুরোপুরি ভাবে ওই ধরনের কার্যকর হয় নাই, তো আমাদের মধ্যে আমাদের এজেন্টের মধ্যে একটা আসছে যে আমরা কিভাবে এটা আমাদের এফেক্ট করবে, আমাদের কি লাইক আমরা কি কমিশন পাওয়ার ক্ষেত্রে কি এটা এফেক্ট হবে কিনা না। এখন আমরা নিজেরাই একটা আসলে একটা ইয়ার মধ্যে আছে, আসলে বোঝা যাচ্ছে না আসলে কি হবে। তো ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি, তখন হয়তো বুঝে যাবে যে এটা আসলে ফাঁকফোকরটা কোথায় কিংবা এখানে কোন কোন গ্যাপগুলো কাজ করছে। কিন্তু মাহফুজ রহমান, আপনার কাছে যেটি জানতে চাই, যে নিয়মগুলো বললেন যে পরিবর্তনের কথা বলছেন, এটা তো পুরোটা রিয়েলটরদের পক্ষে যাচ্ছে, অর্থাৎ রিয়েলটররা আগে বায়ারের কাছ থেকে কোনো কমিশন পেতেন না, এখন তারা কমিশন পাবেন। আগে বায়ারের সুযোগ ছিল তিনি রিয়েলটর কিংবা তার যে এজেন্ট তাকে পরিবর্তন করে নেয়ার, একাধিক এজেন্টের সাথে কথা বলার, এখন তিনি বাধ্যতামূলক ম্যান্ডেটরি একজন এজেন্টের সাথে এগ্রিমেন্ট সাইন করতে হবে। তাহলে বায়ারের লাভটা কি হচ্ছে? তিনি কি আসলে লুজার হচ্ছেন, রিয়েলটররা লাভবান হচ্ছেন? বিষয়টা এরকম। আপনি যদি আলটিমেটলি যদি আপনি দেখেন বায়ারে আপনি যদি বায়ারে যদি তার এজেন্টকে কমিশন দিতে হয় তাহলে আলটিমেটলি আপনার বায়ার লুজারই হচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে কি যেমন আপনি এটা যুগ যুগ ধরে আপনি চলে আসতেছে আপনার, হ্যাঁ, আপনার অলওয়েজ আপনার স্যালারি আপনার কমিশন দিচ্ছে, রাইট? সো আমাদের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করতেছি, আমরা এজেন্ট ওই ধরনের কোনো ফাঁক আমরা তৈরি করে নেব বা আপনার এই ধরনের আপনার নেগোসিয়েশন আমরা করে নেব যে আপনার আমাদের বায়ারকে প্রটেক্ট করার জন্য আমরা কমিশনটা আমরা চেষ্টা করবো আমরা সেলারের কাছ থেকে নেওয়ার, যেহেতু আপনার সেলারে আপনার কমিশন দিয়ে আসতেছে আপনার যুগ যুগ ধরে।
সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারি এখন প্রথমে স্যালারি দিচ্ছে আপনার অ্যাকচুয়ালি। সো এই ক্ষেত্রে আমরা যারা আপনার হয়তো হবে ধরেন আপনার স্যালারি কনসেশন চাবে আপনার, ধরেন ফর এক্সাম্পল আপনি 400,000 একটা ঘর আছে, হ্যাঁ ধরেন এখন তো এমনিতে ওভার আস্কিং এ আপনার বাড়ি যাচ্ছে, সেল হচ্ছে, হ্যাঁ ধরেন আপনার 400,000 এর ঘর যদি হয় আপনার তখন ধরেন আপনার স্যালারি কনসেশন নেওয়া হবে ধরেন আপনার 10,000 বা 10,000 বা 15,000। ওই কনসেশনের মাধ্যমে হয়তো আমরা আমাদের কমিশনটা সেলারের কাছ থেকেই নেব। অর্থাৎ বায়ারকে যাতে, এমনিতেই তো বাড়ির দাম বেশি, বায়াররা সবসময় বিপক্ষে আছেন, তার মধ্যে যখন আবার কমিশনটা যোগ হবে তখন সেটা তার মরার উপর খড়ার গায়ের মতো হবে। হ্যাঁ বার্ডেন হবে। সেই একটা জায়গায় এমন কি কোনো সুযোগ আছে যে, মানে যেটি আপনি বলছিলেন, যিনি সেলার এজেন্ট হিসেবে কাজ করবেন তার সাথে নেগোসিয়েশন করা, যে যেহেতু এখন কিন্তু যেটুকু আমিও দেখেছি সেটা হলো যে কমিশনটা ফিক্সড না, অর্থাৎ এজেন্টের কমিশনটা কত হবে সেটা সেলারের ক্ষেত্রে হোক বায়ারের ক্ষেত্রে হোক ফিক্সড না, নেগোসিয়েশন করে নেওয়ার বিষয় থাকে। তখন কি সেলারের এজেন্টকে বলা যে তোমার কমিশন থেকে তুমি একটু ছেড়ে আমাকে দিবা, আমি তাহলে তোমার সাথে ডিলটা করব, তোমাকে আমার এই বায়ারকে আমি দেব, এই ধরনের অপশনগুলো তৈরি হবে কিনা? আলটিমেটলি হচ্ছে আপনার রিয়েল এস্টেট ইজ অল অ্যাবাউট নেগোসিয়েশন। আপনি যেভাবে আপনি চাচ্ছেন সেইভাবে আপনি আপনার ক্লায়েন্টের বেস্ট ইন্টারেস্টের জন্য আপনি নেগোসিয়েশন করতে পারবেন। আর আমাদের এজেন্টদের হচ্ছে আপনার কে ভালো এজেন্ট, কে কত খারাপ, মানে কে কত শার্প এজেন্ট ও ভালো এজেন্ট, ওইটা হচ্ছে আপনার বিষয়টাই আপনার আসে, আপনি কে কত ভালো আপনার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের বেস্ট ইন্টারেস্টের জন্য আপনি কতটুকু আপনি সেলারের কাছ থেকে আপনি সুযোগ সুবিধা নিতে পারতেছেন, বা আপনি কতটুকু আপনি নেগোসিয়েশন করতে পারতেছেন। হ্যাঁ সো ওইটাই, সো ওই ক্ষেত্রে হবে আপনার যেটা ধরেন আপনার আগে যেটা ছিল আপনার কমিশনটা লেখা ছিল সার্টেন অ্যামাউন্ট, ধরেন আপনি 3% বা 2.5% পাবেন, এখন আর হচ্ছে আপনার ওই কমিশনটা লেখা থাকতেছে না। সো আমরা আলটিমেটলি যেটা করতে হবে আপনার ওই স্যালারির কাছ থেকেই আপনার আপনার কমিশনটা আপনার নেওয়া হবে আপনার মোস্ট অফ দ্য টাইম। হয়তো আপনার ধরেন এই ধরনের হয়তো হইতে পারে, ধরুন ফর এক্সাম্পল এজ এ এজেন্ট আই ওয়ার্ক লাইক ফর লাইক 3% কমিশন, ওকে। সো লেটস সে আপনার আপনার একজন সেলার বললো যে না ঠিক আছে আমি তোমাকে 2% দেবো বা 2.5% দেবো, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে হয়তো আমাকে যেটা করতে হবে যে আমি আমার বায়ারকে বোঝাইতে হবে যে হ্যাঁ ওকে ঠিক আছে সেলার এজেন্ট দিচ্ছে আপনার 2.5%, হ্যাঁ। তো আপনি ওই ক্ষেত্রে আপনার 0.5% আপনাকে অ্যাড করতে হবে, অথবা আমি আমার ধরেন আমি আমার বায়ার ইন্টারেস্ট জন্য আমার বায়ারকে সেভ করার জন্য আমি আমার আমরা 0.5% আমি ছাড়টা দিলাম, ওকে ঠিক আছে আমি সেলার দিচ্ছে আমাকে 2% বা 2.5%, তো আপনাকে আর কিছু দিতে হবে না, ওকে আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। সো দ্যাটস হাউ ইটস ওয়ার্ক, সো ইটস অল অ্যাবাউট নেগোসিয়েশন। এই নতুন নিয়ম সম্পর্কে সবশেষ প্রশ্নটি করে আমরা মিশিগানে বাড়ির খোঁজ খবরগুলো আপনার কাছ থেকে জানবো। সেটা হলো এমন কোনো অপশন কি আছে এটা জানার জন্য, সেটা হলো যে একজন এজেন্টই সেলার এবং বায়ার দুজনের ক্ষেত্রে নেগোসিয়েশন করবেন, এমন কোনো অপশন কি আছে? এটা সবসময় আছে এবং এটা হচ্ছে লিগ্যাল, এটাকে বলে আপনার ডুয়াল এজেন্সি। সো ডুয়াল এজেন্সির ক্ষেত্রে আপনার যেটা হয় এটা একটু ক্রিটিক্যাল আছে। ডুয়াল এজেন্সি আপনার হচ্ছে আপনি বায়ার এবং সেলার আপনি বোথ পার্টিকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন, হ্যাঁ রিপ্রেজেন্ট করতে পারেন, ইটস বাই ল, আপনি এটা লিগ্যাল, ইটস নট ইলিগাল সামথিং। বাট নতুন নিয়মের ক্ষেত্রে যেটা হবে আপনার ডুয়াল এজেন্সির ক্ষেত্রে আপনার হয়তো আপনার একটা চেঞ্জ আনতে পারে, ডুয়াল এজেন্সির ক্ষেত্রে চেঞ্জ আনতে পারে, কারণ হচ্ছে আপনার ধরেন এই ধরনের হইতে পারে যে আপনার যেজন বায়ার আছে, হ্যাঁ বায়ার আপনি সরাসরি কন্ট্যাক্ট করে ফেলবেন লিস্টিং এজেন্টের সাথে, লাইক সেলার এজেন্টের সঙ্গে। সো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যারা অন্যান্য থার্ড পার্টি যারা আপনার আছে আপনার আমাদের ক্ষেত্রে আমরা অনেক মানে ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ। সো ওই দিকটা আপনার নারে যেটা করতেছে, নারে আপনার ডুয়েল এজেন্সির ক্ষেত্রে ওইটা কিছু আপনার রুলস এন্ড রেগুলেশন আপনার টাইট করে দিবে যেন আপনার চাইলে একজন করতে পারেন, এবং ডুয়েল এজেন্সি করা যায়, ইটস লিগ্যাল বাই ল, বাট দেয়ার ইজ সো মেনি ডিসঅ্যাডভান্টেজ। আপনি চাইলে আপনি লাইক আমি যদি আরো স্পষ্ট করে বলি, এটা হচ্ছে অনেক স্পর্শকাতর বিষয়। লাইক আপনাকে
দুনো পার্টির আপনার ইন্টারেস্ট আপনাকে আপনার ব্যালেন্স করতে হবে, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে অনেক আপনার স্পর্শকাতর বিষয়। আপনার যদি কোনো পার্টি যদি বুঝে যে আপনার বায়ার ও সেলার যে আমাকে ডিসক্রিমিনেট করা হচ্ছে বা আমার আমার স্বার্থের আপনি আমি সম্পূর্ণ আমি দিতে পারি নাই, সো সো হি ক্যান গো আফটার ইউ অর হি ক্যান সু এগেইনস্ট ইউ। এবং এটা রেপুটেশনের জন্য এবং ট্রাস্টের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি করবে, অর্থাৎ রিয়েলটরের রেপুটেশন এটা অনেক স্পর্শকাতর পারে। কিন্তু এই ধরনের অপশন লিগালি আছে। এটা লিগ্যাল, ইটস লিগ্যাল। আমরা এখন যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো মিশিগানের বাজারে নতুন বাড়ি কেমন আসছে, দাম কেমন, দামে কোনো উঠানামা আছে কিনা, কিংবা কেমন আসলে সেখানকার বেচাকেনা চলছে? মিশিগানে আমাদের গত যদি আমি প্যান্ডামিকের পরে যদি আমি বলি যে মিশিগানে বাজার বুমিং, লাইক selling, lots of selling every day. So new construction হচ্ছে না, এই একটা প্রবলেম। নিউ কনস্ট্রাকশন হচ্ছে না তা না, কম হচ্ছে নিউ কনস্ট্রাকশন, যেই কারণে হচ্ছে আপনার নতুন বাড়ির আপনার আসতেছে না মার্কেটে। বাট পুরাতন বাড়িগুলো রিসেল হচ্ছে। রিসেল বলতে আপনি ইন এভারেজ যদি ধরেন আপনি আমেরিকাতে আপনার যদি আপনি হিস্ট্রি দেখেন, সো কোনো বাড়িতে একজন ওনার মোর দেন আপনার 10 years থাকে না। So let's, for example, আপনি একটা বাড়ি কিনছেন, after 10 years আপনার for some reason আপনার ফ্যামিলি এক্সটেন্ড হয়েছে বা আপনার ইনকামের আপনার হয়েছে, আপনার বা আপনার রুচি চয়েসের আপনার হয়েছে। সো দেখা যাচ্ছে every 10 years মানুষ আপনার চেঞ্জ করতেছে for some reason, ওকে? সো মানুষ হচ্ছে আপনার ধরেন আপনি একটা আগে ডিমান্ড ছিল আপনার 300,000 এর বাড়ি বা 3 bedroom একটা বাড়ি, এখন দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি এক্সটেন্ড হয়েছে বা অন্য কোনো রিজনে আপনার আরো অন্য ধরনের বাড়ি দরকার করতেছে। তো এই ক্ষেত্রে আপনার বাড়ি সেল হচ্ছে, বাড়ির চাহিদা আপনার কখনই মানে কমতেছে না। আরেকটা জিনিস হচ্ছে আপনার আরেকটা জিনিস হচ্ছে আপনার যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, যে অন্যান্য স্টেট থেকে মিশিগানে প্রচুর পরিমাণে আপনার আমাদের বাঙালিরা আসতেছে। কারণ একটাই কারণ হচ্ছে আপনার মিশিগানে হচ্ছে আপনার জীবনযাত্রার মান অনেক সস্তা। তো এইসব কারণে আপনার চাকরি বাকরি অনেক সুযোগ সুবিধা আছে। এইসব ক্ষেত্রে দেখা যায় আপনার অন্যান্য স্টেট থেকে প্রচুর পরিমাণে আপনার আমি বলবো বাঙালিরা মিশিগানে মুভ হচ্ছেন। যারা যাচ্ছেন তারা তো আপনি বলছেন অন্য স্টেট থেকে যাচ্ছেন, তারা কি ফার্স্ট টাইম হোম বায়ার বেশিরভাগ ক্ষেত্রে, নাকি তারা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে মিশিগানে একটা সেকেন্ড বাড়ি কিনে রাখছেন? কোনটা করছেন আসলে তারা? ইনভেস্টমেন্ট হিসেবে অনেকে কিনতেছেন, বাট কিনতেছেন না তা না, বাট মোস্ট অফ দ্য আর হচ্ছে ফার্স্ট টাইম হোম বায়ার। আমি দেখছি, আমি এই ধরনের অনেক বায়ার পাইছি, ধরেন আপনার 30-35 ইয়ার্স ধরে আপনি নিউ ইয়র্কে থাকে, বাট উনি অ্যাপার্টমেন্টে থাকতেন, নিজের বাড়ি নাই, নিজের বাড়ি কেনার মতো ক্যাপাবিলিটি হয় নাই বা সুযোগ সুবিধা হয় নাই, বাট পরে দেখা যায় মিশিগানে এসে উনি বাড়ি কিনতে চান এবং অনেক হ্যাপি, এন্ড হি রিগ্রেট লাইক ভাই আমি এতদিন কেন আমি নিউ ইয়র্কে থাকলাম বা এতদিন কেন আমি অন্য স্টেটে থাকলাম, আমি আরো আগে কেন আসি নাই। সো এই আর কিছু। আপনার বাড়ির যেহেতু আপনার প্রাইসটা যেহেতু তুলনামূলকভাবে কম এবং এই যে তুলনামূলক কমটা এভারেজ সেখানকার বাড়ির দাম কেমন? এভারেজ আপনি হচ্ছে ধরেন আপনার একটা সিঙ্গল ফ্যামিলি হাউস যদি আপনার 3 bedroom 1.5 bathroom, 1.5 বলতে আমার একটা ফুল বাথরুম না হাফ বাথরুম বোঝাচ্ছি আমি, বা ধরেন 2টা ফুল বাথরুম উইথ বেসমেন্ট হাউস আপনি যদি দেখেন, আপনি এভারেজ 200 থেকে 250 এই ধরনের প্রাইস ভিতরে আপনি কিনতে পারবেন। কিন্তু শুধু বাড়ি কিনলে তো আর হবে না, শুধু বাড়ি কিনে মিশিগানে যাওয়া যাবে না, নিশ্চয়ই সেখানে ইনকামের একটা প্রসেস থাকতে হবে। সেটার সুযোগ কি আছে? ইনকামের জন্য আমাদের মিশিগানে হিউজ অপরচুনিটি। কারণ হচ্ছে আপনার প্রথমত যেটা আমি বলবো আপনাকে, আমাদের এখানে আমার উইদিন 10 মাইলস ভিতরে আমাদের এখানে ধরেন আপনার আছে অ্যামাজন ফুলফিল সেন্টার আছে, ওকে? So Amazon fulfill center, that means আপনার warehouse, like different স্টেট থেকে যে আপনি যে পার্সেল গুলো আসতেছে স্ক্যান করতে হয়, করতে হয়। অ্যামাজনে আমাদের হচ্ছে মিশিগানে বিশাল একটা অংশ আপনার অনেক বাঙালিরা কাজ করতেছে অ্যামাজন ফুলফিল সেন্টারে। প্লাস হচ্ছে আপনি মিশিগানে আইসা গেছেন, আপনি জানেন যে আপনার আমাদের মিশিগানের যে আপনার যে বড় বড় অটোমেটিক কোম্পানি গুলো আছে আপনার যে জেনারেল মোটরস, অটোমোবাইলস এর বড় বড় কোম্পানিগুলো আছে সেখানে, একই সাথে নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে,
প্রচুর তৈরি হচ্ছে। স্টুডেন্টরা যাচ্ছে পড়াশোনা করার জন্য বাংলাদেশি, অর্থাৎ নানা সুযোগ সুবিধার কারণে অনেকে হয়তো সেকেন্ড হোম হিসেবে মিশিগানকে বেছে নিচ্ছেন কিংবা নিউ ইয়র্ক থেকে অনেকে শিফট করছেন। মাহফুজ রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম, বিশেষ করে আপডেটগুলো আমরা নিয়েছি। আমরা নিয়মিতই আপনার কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করি এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে দর্শক আপনারা যারা দেখছেন এতক্ষণ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এখনকার মতো আমরা সন্ধ্যা 8টায় ফিরবো আমেরিকা এবং বাংলাদেশের রাজনীতি বিষয় নিয়ে আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটির আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দ্য ভিউজ অনুষ্ঠান। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।